নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি সুমি, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজকের পর্বে আপনারা শুনবেন মৌমিতা মুখার্জির লেখা গ্রাম বাংলার ভূতের গল্প কেষ্টদার চায়ের দোকান। গল্পটা খুব স্কেয়ারি আর খুব সুন্দর সেটিংয়ের একটা গল্প। আশা করি সবার খুব ভালো লাগবে। এই গল্পটা নিয়ে বেশি কিছু বলছি না। আজকের গল্পে সাত্যকীর চরিত্রে রয়েছে সৌরভ, হরেন আর বগার ভূমিকায় রয়েছে সৌরভধ্বনি সাহা, বড় সাহেব আর কেষ্টর চরিত্রে রয়েছি আমি, আর কো প্যাসেঞ্জার খুড়ো এবং গল্প পাঠে রয়েছে প্রত্যয়। আজকের এই গল্পটা যারা শেষ অবধি শুনবেন, তারপরে তাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে, সবার খুব ভালো লাগবে। তাই রিকোয়েস্ট করব এই গল্পটা কিন্তু লাস্ট অবধি শুনবেন। শুরু হচ্ছে আজকের গল্প মৌমিতা মুখার্জির কেষ্টদার চায়ের দোকান। সাত্যকীর বিয়ে হয়েছে মাস 6, আর তারই মধ্যে এই সুখবরটা আসায় বাড়ির সবাই নতুন বউ পর্ণাকে সাত্যকীর যোগ্য সহধর্মিণীর আখ্যা দিয়ে ফেলে। কিন্তু সাত্যকীর মনটা বিষাদে ভরে আছে। একে নতুন বউ ঘরে, তারপরই অজপাড়াগাঁয়ে পোস্টিং। একবার আমতা আমতা করে বলতেও গেছিল বড় সাহেবকে, কিন্তু বড় সাহেব গম্ভীর মুখে বলেছিলেন, হ্যাঁ দেখো সাত্যকী, বুঝতে পারছি তোমার নতুন বিয়ে হয়েছে। বৌমাকে ছেড়ে এত দূর যাওয়াটা একটু কষ্টকর, কিন্তু এত বড় সুযোগ হাতছাড়া করো না। এই পোস্টিং নেবার জন্য সবাই একেবারে মুখিয়ে রয়েছে। তাদের মুখ থেকে এক প্রকার ছিনিয়ে এনে আমি তোমাকে সিলেক্ট করেছি। তোমার যোগ্যতা বিচার করেই এই কাজের ভার তোমাকে দেওয়া, এটা কোনো পক্ষপাতিত্ব নয় অবশ্য। আরে বেশি দূর তো নয়, সপ্তাহের শেষে বাড়ি চলে আসবে, তারপর একটু গুছিয়ে বৌমাকে নিয়ে আবার চলে যাবে। নাও আর দেরি করো না, কাল একটু তাড়াতাড়ি এসে চার্জটা বুঝিয়ে দিয়ে বিকেল বিকেল রওনা দিয়ে দেবে। হাওড়া থেকে বাতাসপুর ওই 4 ঘন্টা মতো লাগে ট্রেনে। ওখানকার পিয়ন হরেনের নাম্বার তোমাকে দিয়ে দেব, ও থাকবে স্টেশনে, সব ব্যবস্থা ও করেই রাখবে। পরের দিন সকাল সকাল গিয়ে একেবারে জয়েন করে নিও। স্যার, বাতাসপুর স্টেশন থেকে নেমে আরও 30-40 মিনিট যেতে হবে শুনলাম। আরে ঘাবড়াচ্ছ কেন, ওই হরেনই সব ব্যবস্থা করে রাখবে। এরপর আর কোনো কথাই চলে না। সত্যি তো, এরকম সুযোগ কেউ হাতছাড়া করে না। সাত্যকী কলকাতার একটা নামী সরকারি ব্যাংকে চাকরি করে। ব্যাপারটা হলো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঠিক করেছেন তাদের একটি শাখা গ্রামীণ যোজনার অধীনে গাংখালি গ্রামে খুলবে। তাতে ওখানকার গ্রামের লোকজন সমস্ত সুযোগ সুবিধা পাবেন। সেই শাখার ম্যানেজার হিসেবে সাত্যকী সেখানে পদোন্নতি পেয়েছে। নতুন শাখা কর্তৃপক্ষ তাই কম বয়সী চালাকচতুর কর্মঠ একজনকে চাইছিল, আর সেই বিষয়ে ইতিমধ্যেই সাত্যকী সুনাম অর্জন করেছে। যাই হোক, পরদিন সাত্যকী সকাল সকাল অফিসে এসে সমস্ত চার্জ বুঝিয়ে দিয়ে বাতাসপুরের জন্য বেরিয়ে পড়ে। হাওড়া থেকে বিকেল 4টে নাগাদ ট্রেনে উঠে পড়ে সে। ঘণ্টা 4 লাগবে, ওই রাত 8টার মধ্যে পৌঁছে যাবে সেখানে। হরেনের সাথে কথা হয়ে গেছে, সে থাকবে স্টেশনে। কিন্তু বিপদ বাঁধল অন্য জায়গায়। ট্রেন ছাড়ার ঘণ্টাখানেক পর থেকেই চারিদিক কালো করে ঝড় উঠল, তার সাথে মুষলধারে বৃষ্টি। মনে হচ্ছিল এই পৃথিবীর আজই বোধহয় অন্তিম দিন, আর তার জন্যই এই মহাপ্রলয় ঘটছে। কামরার দরজা দিয়ে গাছের ডালপালা উড়ে এসে ঢুকে যাচ্ছে কামরার ভিতরে। যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়ছে। সাত্যকীও যে বেশ ভয় পেয়ে গেছে তা বলাই বাহুল্য।
ঘণ্টাখানিক ধরে এই প্রলয়ের পরে ঝড়টা থেমে গেল, কিন্তু থেমে থেমে বিদ্যুতের গর্জন যেন আরও বৃষ্টির বেগকে বাড়িয়ে দিতে লাগলো। ট্রেনের গতিও কমিয়ে দিয়েছিল চালক। বোঝাই যাচ্ছিল মারাত্মক বৃষ্টির জন্য সামনের রেললাইনও ঠিকভাবে হয়তো দেখা যাচ্ছিল না। কিছুক্ষণ এভাবে চলার পর ট্রেন এক জায়গাতে দাঁড়িয়ে যায়। সাত্যকী এদিক ওদিক কথা বলে জানতে পারে লাইনে গাছ পড়ার জন্য গাড়ি দাঁড়িয়ে গেছে। চিন্তিত হয়ে পড়ে সাত্যকী। একে অজানা জায়গা, তার উপর কখন গিয়ে পৌঁছবে তার ঠিক নেই। উসখুস করতে দেখে পাশের যাত্রী জিজ্ঞাসা করে, দাদা দেখছি বেশ চিন্তাতে পড়ে গেছেন, এদিকে নতুন বোধ হচ্ছে মনে হচ্ছে। তা যাবেন কোথায়? হ্যাঁ, একেবারেই নতুন। যাব হচ্ছে বাতাসপুর, সেখান থেকে গাংখালি। বাবা, সে তো অনেক দূরের পথ গো, পৌঁছতেই তো রাত গড়িয়ে যাবে। আপনারা বুঝি সামনেই নামবেন? হ্যাঁ দাদা, এই তো 2টো স্টেশন পরেই আমরা নামবো। বাতাসপুর পৌঁছতে কামরা একেবারে খালি হয়ে যাবে গো। সাবধানে যাবেন দাদা, ওদিকের বড় সুনাম শুনিনে। যাত্রীটির এরকম কথা শুনে ঘাবড়ে গিয়ে সাত্যকী বলে, মানে কি বলছেন কি আপনি? মানে সুনাম নেই মানে চোর ডাকাত আছে নাকি? না দাদা, সে চোর ডাকাতের ভয় নেই, ভয় হলো তেনাদের। তেনাদের? কাদের? ছাড়েন দাদা ওসব কথা, সাবধানে যাবেন। আর শোনেন, কাউরে বিশ্বাস করবেন না, তেনারা মানুষ বেশিই তো আসেন গো, দুগ্গা দুগ্গা। আর কথা বাড়ায় না লোকটি। সাত্যকী আর কিছু জিজ্ঞাসা করে না। প্রায় ঘন্টা দেড়েক পরে গাড়ি আবার চলতে শুরু করে। কিছুক্ষণ পরে লোকটি সহ বেশ কিছু যাত্রী নেমে যায়। কামরা প্রায় খালি হয়ে আসে। রাত প্রায় 10টা নাগাদ গাড়ি পৌঁছয় বাতাসপুর স্টেশনে। ততক্ষণে গোটা কামরায় সাত্যকী ছাড়া আর কেউ নেই। ইতিমধ্যে বার দুয়েক পিয়ন হরেনের সাথে কথা হয়েছে সাত্যকীর। সে বলেছে সে স্টেশনে থাকবে যত রাতই হোক, কিন্তু মুশকিল হয়েছে সাত্যকীর মোবাইলটার চার্জ শেষ হয়ে গেছে। তাড়াহুড়োর মধ্যে চার্জারটা সাথে আনতে ভুলে গেছে সে। ঠিক করেছিল বাতাসপুরে নেমে কোনো একটা দোকান থেকে চার্জার কিনে নেবে, অথবা কাল সকালে শহরে এসে নিয়ে নেবে। কিন্তু এই দুর্যোগে আজ চার্জার কেনার আশা ত্যাগ করতেই হবে। কামরা পুরো খালি। একটু গা ছমছম করছিল সাত্যকীর। আর ঠিক নামার আগেই মোবাইলটা হয়ে গেল বন্ধ। একরাশ বিরক্তি নিয়ে প্ল্যাটফর্মে পা রেখেই সাত্যকীর পুরো শরীরে এক অদ্ভুত শিরশিরে ভাব জানান দিয়ে যায়। এ কেমন জায়গা? মুষলধারে বৃষ্টির জন্যই বোধহয় পুরো এলাকা জুড়ে লোডশেডিং চলছে। আকাশের চাঁদও মেঘের আড়ালে মুখ ঢেকেছে। তার ফলে এক নিশ্ছিদ্র অন্ধকারের সৃষ্টি হয়েছে। সাত্যকীকে নামিয়ে ট্রেনটা ঝমঝম শব্দ তুলে তার পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যায়। চত্বর জুড়ে আবার বিরাজ করে মৃত্যুসম নিস্তব্ধতা। বৃষ্টির অবিরাম আওয়াজ যেন অন্ধকারের গভীরতা আরও বাড়িয়ে তুলেছে। লোডশেডিংয়ের মধ্যে হাতের ব্যাগটা শক্ত করে চেপে ধরে সাত্যকী। কিন্তু কোথায় হরেন? একবার কি স্টেশনের বাইরে যাওয়ার রাস্তাটা খোঁজ করবে সে? এসব ভাবনার মাঝেই ছেদ পড়ে এক অদ্ভুত হিসহিসে ঠান্ডা কণ্ঠস্বরে। স্যার, আমি হরেন। চমকে পিছনে ফিরে সাত্যকী দেখে আপাত মস্তক কালো একটা অদ্ভুত রকমের বর্ষাতি পরে একজন লোক দাঁড়িয়ে রয়েছে। লোক ছেলে না বৃদ্ধ এই অন্ধকারে কিছুই ঠাউর করা যাচ্ছে না। শুধু বোঝা যাচ্ছে
আপাদমস্তক একটা কালো বর্ষাতি দিয়ে মোড়া একটা মানুষের অবয়ব। সাত্তকী গলায় বিরক্তি নিয়ে বলে উঠল, আরে তুমি কোথায় ছিলে বলো তো? একে এরকম বৃষ্টি, তার ওপর আবার এরকম ঘুটঘুটে অন্ধকার। আমি তো নেমে একেবারে ঘাবড়ে গেছি। এটুকুতেই ঘাবড়ে গেলেন স্যার? ঘাবড়ানোর তো আরো অনেক কিছু পাবেন এখানে। মানে কি আবল তাবল বলছো বলো তো? একটু মস্করা করছিলাম স্যার। দিন, ব্যাগখানা আমাকে দিন। না না, ও ঠিক আছে, ব্যাগ আমি নিয়ে যেতে পারবো, এমন কিছু একটা ভারী নয়। প্ল্যাটফর্মে তো একটা মানে জনমনুষ্যও চোখে পড়ছে না আমার। কি আজব জায়গা রে বাবা এটা। এইটা তো আর হাওড়া স্টেশন নয় স্যার। এই দুর্যোগে এত রাতে এখানে কেউ থাকে না। আপনিও এখানে বেশিক্ষণ দাঁড়াবেন না, কখন কি বিপদ হয়। এখানে কাউকে বিশ্বাস করবেন না। ধরুন, যাকে মনে হচ্ছে এই মানুষটা একরকম, কিছুক্ষণ পরে দেখবেন মানুষটা পাল্টে গেছে। তাই খুব সাবধান। শেষের কথাগুলো কেমন যেন একটা রহস্যজনকভাবে বলল হরেন। সাত্তকীর হরেনের সাথে দেখা হওয়ার পর থেকেই কেমন যেন একটা অস্বস্তি কাজ করছিল। তার মনে হচ্ছিল কোথাও যেন একটা কিছু গণ্ডগোল আছে, কিন্তু অস্বস্তিটা ঠিক কিসের সেটা সে বুঝে উঠতে পারছিল না। সে এবারে কঠিন গলায় বলল, এই আসবার পর থেকেই তুমি এইসব আজব কথা বলে যাচ্ছ। কথা না বাড়িয়ে দয়া করে আমাদের যাওয়ার ব্যবস্থা করলে ভালো হয় নাকি? একে এরকম অন্ধকার, এক হাত দূরের লোক অবধি দেখা যাচ্ছে না। এখান থেকে শুনেছি আবার মিনিট 40 পথ গাংখালিতে। তা যাবো কিসে আমরা? মানে কিসের ব্যবস্থা করেছো, নাকি এই পায়ে হেঁটেই যেতে হবে এই বৃষ্টি বাদলায়? একটা ভ্যানের জোগাড় করেছিলাম, কিন্তু আপনার গাড়ি লেট করলো, তাই সে চম্পট দিয়েছে। আপনি আসেন আমার পিছু পিছু, দেখছি কিছু পাওয়া যায় নাকি। সাত্তকীর বিরক্তি তখন শেষ সীমাতে পৌঁছেছে। গলায় বিরক্তি রাগ মিশিয়ে সে বলল, চম্পট দিয়েছে মানেটা কি? এই বৃষ্টিতে অন্ধকারে ভ্যান অথবা কোনো যানবাহন কোথাও পাওয়া যাবে? এখানে একটা লোকের টিকি পর্যন্ত নজরে পড়ছে না। তুমি তাকে বেশি টাকার লোভ দেখিয়ে আটকে রাখতে পারলে না? এবারে সাত্তকীকে চমক দিয়ে লোকটা অদ্ভুত হিস হিসে কঠিন গলায় বলে উঠল, এই গাঙ্গালিতে সবাই টাকাতে কাবু হয় না স্যার। টাকার থেকে আমাদের প্রাণের দাম অনেক বেশি। আচ্ছা, আমাকে বললেন, কথাটা ঠিক আছে। আর কখনো কাউকে বলবেন না, আপনি সমস্যাতে পড়বেন। আসেন আমার পিছু পিছু। সাত্তকী আর কথা না বাড়িয়ে হরেনের পিছু নেয়। ওরা এসে পৌঁছয় স্টেশনের বাইরের একটা খোলা চত্বরে। চারিপাশে তাকিয়ে ভ্যান রিক্সা তো দূরের কথা, সে একটা মানুষকেও দেখতে পেল না। কি করে যাবে সে এত দূরের পথ? আজ এত রাতে আসাটাই হয়তো তার ঠিক হয়নি। আসলে স্যার এমনভাবে বললেন, যাকে যা থাকে কপালে। তার মধ্যে ফোনটাও বন্ধ হয়ে গেছে। বাড়ির সবাই পর্ণা ভীষণ চিন্তা করছে। একটা যে খবর দেবে সে উপায়ও নেই। সে হরেনকে জিজ্ঞাসা করে, এই তোমার কাছে মোবাইল আছে তো? একটু দাও তো, বাড়িতে একটা ফোন করব। না স্যার, এই জলের মধ্যে ফোনটা সাথে আনিনি। আপনার সাথে কথা বলে ফোনটা বাড়িতে রেখে এসেছি। আমরা গরিব মানুষ, একটা ফোন খারাপ হলে কি আর নতুন কিনতে পারি? আপনি এখানে দাঁড়ান, আমি এগিয়ে দেখি কিছু জোগাড় যন্ত্র হয় নাকি। স্যার, একটা কথা বলে গেল, যতক্ষণ না ফিরছি আপনি এখান থেকে কোথাও যাবেন না, কোথাও না। বলে অন্ধকারে মিলিয়ে গেল হরেনের অবয়ব। একটা ছাউনি দেখে ব্যাগটা নিয়ে সাত্তকী তার নিচে গিয়ে দাঁড়ায়। বিদ্যুতের ঝলকানিতে মাঝে মাঝে চারিপাশটা একটু দেখা যাচ্ছে। তাতেই সাত্তকী দেখে স্টেশনের বাইরে
একটা বেশ বড় গাছ আছে, আর তার তলাটা বাঁধানো। তার পাশেই আছে একটা দিঘি অথবা পুকুর। পুকুরের চারিপাশে প্রচুর বড় বড় গাছ চোখে পড়ে বিদ্যুতের আলোতে। যে ছাউনিটার নিচে সাত্তকী দাঁড়িয়েছে সেটা খুব সম্ভবত টিনের তৈরি, তাই বৃষ্টির জল সেটার উপর পড়ছে বলে একটা ক্রমাগত কড়কড় শব্দ তুলছে, যেটা একটা সময়ের পরে সাত্তকীর অসহ্য মনে হতে শুরু করল। প্রায় আধ ঘন্টা মতো হরিণের জন্য অপেক্ষা করার পর যা থাকে কপালে বলে ব্যাগটাকে হাতে শক্ত করে ধরে হাঁটা শুরু করলো সাত্তকী। কোনো কিছু না ভেবে সে ওই পুকুর পাড় ধরেই হাঁটতে থাকে। গ্রাম্য অচেনা পথ, তার ওপর মুষলধারে বৃষ্টি পড়ছে। ছাতাতেও তার বেগ কিছুমাত্র আটকাতে পারছে না। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কিছু জানে না সাত্তকী। শুধু এটুকু জানে ওই জায়গাতে দাঁড়ানো তার পক্ষে আর সম্ভব নয়। গ্রামের কাঁচা পথ কাদাতে পিচ্ছিল হয়ে রয়েছে একেবারে। জায়গায় জায়গায় জল জমেছে। জমা জলের ওপর পা পড়লে ছপাত ছপাত শব্দ উঠছে। মিনিট 10 চলার পর সাত্তকীর চোখে পড়ল দূরে একটা বাতি দেখা যাচ্ছে। মনে স্বস্তির নিঃশ্বাস পড়ল। যতটুকু দ্রুত চলা যায় সেভাবে পা চালিয়ে সে ওই বাতির উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সে এসে পৌঁছায় একটি দোকানের সামনে। ঝাঁপটা অর্ধেক নামানো। সাত্তকীর চোখে পড়ল ভেতরে দু একজন বসে আছে। মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানায় সে। যাক, অবশেষে সে মানুষের দেখা পেল। তবে সে ঠিক করে দোকানদারকে অনুরোধ করবে যদি আজকের রাতটা একটু আশ্রয় দেয় তাকে। এই বৃষ্টিতে হরেন কোথায় গেল, কখন আসবে, কিছুই সে জানে না। ওইভাবে অনিশ্চয়তার মধ্যে সে যে দাঁড়ায়নি, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। নিজের মনে নিজেকেই খানিক বাহবা দেয় সাত্তকী। দোকানের সামনে দাঁড়িয়ে গলাটা খাঁকড়ে নিয়ে সে বলল, শুনছেন? তাকে দেখে কৌতূহলী চোখে তাকায় দোকানের মানুষরা। তাদের অনুসন্ধিৎসু দৃষ্টি দেখে সাত্তকী নিজে থেকেই বলে, আমি গাংখালির নতুন গ্রামীণ ব্যাংকের ম্যানেজার। কাল থেকে কাজ শুরু করবার কথা, তাই আজ এসেছি। কিন্তু এই বৃষ্টির জন্য গাড়ি বড্ড লেট করলো, আর পৌঁছোতে এতটা রাত হয়ে গেল। মানে পৌঁছে বুঝতে পারছি না কোথায় যাব, কি করব। মানে কাউকে তো আশেপাশে দেখতেও পাচ্ছি না। তবে ব্যাংকের পিয়ন হরেন ছিল সাথে, সে অপেক্ষা করছিল আমার জন্য। সে গেছে এখন গাড়ি খুঁজতে, কিন্তু তাও তো মানে বেশ কিছুক্ষণ হয়ে গেছে। আমি ওই অন্ধকার স্টেশনে আর একা একা দাঁড়ানোর সাহস করলাম না। ওই পুকুর ধার ধরে হাঁটতে হাঁটতে এসে আপনাদের এই দোকানের বাতি জ্বলতে দেখলাম, তাই এখানে এসে পড়লাম। যে দুজন বেঞ্চে বসে মাটির ভাঁড়ে চায় চুমুক দিচ্ছিল তাদের মধ্যে থেকে একজন অবাক কণ্ঠে বলল, কার কথা কইলেন আপনি? কথা হরেন? কিন্তু সে তো... হ্যাঁ, হরেনই তো। মানে সে অপেক্ষা করছিল আমার জন্য স্টেশনে। এই তো গেল গাড়ি ডাকতে। সে এখন আসবে না কথা? সে কি আসবে না কেন? লোকটি কিছু বলতে চাচ্ছিল, তাকে থামিয়ে দিয়ে দোকানি বলে উঠল, থামো দেখিনি খুড়ো, তোমার আবার সবটাতেই বেশি কথা। কথাটা একটু কম বলো দেখিনি। কথা, আপনি তো একেবারে ভিজে গেছেন। বসেন বসেন, ভেতরে একটু বসেন দেখিনি। একখান গামছা দিচ্ছি, মাথা কাখান ভালো করে মুচ্ছে নেন। আপনারা সবাই শহুরে মানুষ, সুখী শরীর। জল টল বসলে আবার জ্বর জারি বেঁধে যাবে কোন তার ঠিক নাই। এই নেন গামছাটা ধরেন। বলে দোকানি একটি গামছা এগিয়ে দেয় সাত্তকীর দিকে। সাত্তকী গামছাটা নিতে গিয়ে দেখে গামছাখানার বেশিরভাগ অংশই পুড়ে গেছে।
সে আর কোনো প্রশ্ন করে না। এই দুর্যোগে এটুকু মাথা গোঁজার জায়গা আর কয়েকটা মানুষের মুখ দেখতে পেয়েছে, এটাই তার কাছে অনেক মনে হয়। খানিক ইতস্তত ভাব নিয়ে সে বলে, বলছি মানে বড্ড ভিজে গেছি, এক পেয়ালা গরম চা পাওয়া যাবে? দোকানি একটু হেসে বলে, এসা আপনি খেতে পারবেন না কর্তা। সাত্তকী ভাবে সে শহরের লোক বলে তাকে এই কম দামি চা খাওয়াতে ইতস্তত করছে এই দোকানি। না না, আমার কোনো অসুবিধা হবে না, আপনারা যা খাচ্ছেন আমাকে তাই দিন, ওতেই আমার বেশ চলে যাবে। এবারে বেশ অন্যরকম কঠোর গলাতে দোকানি বলে, বললাম না কর্তা, এসা আপনারে দেওয়া যাব না। আপনি বসেন ওইখানটায়। আর কথা বাড়ায় না সাত্তকী। অদ্ভুত মানুষ তো এরা, নিজের ধোঁয়া ওঠা চায়ে তাকে দেখিয়ে দেখিয়ে চুমুক দিচ্ছে, অথচ তাকে দেবে না। যাক গিয়ে, না দেবে না দিক, এই রাতটুকু আশ্রয় দিলেই হলো। সাত্তকীর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, গলাটাও শুকিয়ে আসছে। সাত্তকী একটু খাবার জল চাইতে যাবে, ঠিক এমনি সময় দৌড়তে দৌড়তে একটি ছেলে দোকানের মধ্যে ঢুকে পড়ে। ব্যস্তভাবে দোকানের দিকে তাকিয়ে বলে ওঠে, কেষ্টদা, একটা কাণ্ড ঘটে গেছে। সাত্তকী এতক্ষণে জানতে পারে এই দোকানির নাম কেষ্ট। যাক, এটা তাহলে কেষ্টদার চায়ের দোকান। পরেন যদি খুঁজতে খুঁজতে এখানে চলে আসে ভালোই হবে। এসব চিন্তার মাঝখানে ছেদ পড়ে কেষ্টদার উদ্বিগ্ন কণ্ঠস্বরে, কিরে, কি হয়েছে রে বগা? কেষ্টদা, পারুল আর হারু পালিয়ে বিয়ে করেছে গো। পারুলের বাপ জানতে পেরে তার দলবল লেটেল নিয়ে আসতেছে, তাদের ধাওয়া করি। হায় রে পোড়া কপাল আমার, আমার ছেলেটা একটা কথা আমার শুনলো নি। শেষমেশ ওই পারুলটারে বিয়া করলি। আমি ওটারে বারবার নিষেধ করছিলুম, এবারে নিজেও মরবে, আমাদের সবাইকেও মারবে। তারা কোন দিকে গেছে রে ভগা? কিছু জানিস, দেখছিস কিছু? এই দিকে আসতেছে গো, ওই তো, ওই দেখো হারু আর পারুল। সাত্তকী দেখে দূর থেকে একজোড়া ছেলে মেয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে দৌড়তে পুকুর পাড় দিয়ে এদিকে আসছে, আর তাদের পিছনে ধাওয়া করে আসছে একদল লোক, তাদের হাতে লাঠি, শাবল, মশাল। সাত্তকী ভীত কণ্ঠে বলে, কি কি হয়েছে কেষ্টদা, আমাকে আমাকে বলুন তো। আমি গ্রামীণ ব্যাংকের ম্যানেজার, আমি কথা বলে ব্যাপারটা মিটিয়ে নিতে পারি। কেষ্টদা সাত্তকীর দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি হেসে হিস হিসে কণ্ঠে বলে, আপনি কিচ্ছু করতে পারবেন না কর্তা, বড্ড দেরি হয়ে গেছে যে। পালান কর্তা, পালান। বলতে বলতে সাত্তকী দোকান থেকে বেরিয়ে অশান্ত জনতাকে থামাতে যায়। কিন্তু এখানেই বোধহয় বিস্ময়ের শেষ ছিল না। সাত্তকী দেখে ওই ক্রুদ্ধ জনতার দল তাকে দেখা তো দূরের কথা, তার শরীর ভেদ করে মশাল হাতে এগিয়ে এলো দোকানের দিকে। প্রত্যেকটা মানুষ তার শরীরের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, যেন সবাই এক একটি ছায়ামূর্তি। সাত্তকী চোখের সামনে দেখে সেই ছেলেটি আর মেয়েটিকে পিচ মোড়া করে বেঁধে দোকানের একপাশে ফেলে দেয় সেই উন্মত্ত জনতা। শুধু তাই নয়, দোকানের বাকি লোকজন, কেষ্টদা সহ বাকিদের ওপর কেরোসিন তেল ছিটিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় দোকানে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, নিমেষে ঝলসে যেতে থাকে সবাই, আর বাকি লোকজন উল্লাসে নাচতে নাচতে চিৎকার করতে থাকে। জল নিয়ে আসুন। সাত্তকী তাদের আটকানোর চেষ্টা করতে যায়, কিন্তু তাদের ধরতে পারে না। মনে হচ্ছে হাওয়ার মধ্যে ভেসে রয়েছে একদল লোক, যাদের হাতে মশাল। এবার তাদের নজর পড়ে সাত্তকীর দিকে। ধীরে ধীরে মশালের আলো কাছে, আরও কাছে এগিয়ে আসতে থাকে সাত্তকীর। সে স্পষ্ট অনুভব করতে পারে আগুনের উত্তাপ। আগুনের ছোঁয়াচে শিউরে ওঠে সাত্তকীর দেহ। না না না, দূরে যাও, দূরে যাও, সরে যাও এখান থেকে। আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমায় বাঁচাও।
সে চোখ মেলে দেখে বহু লোকের ভিড় তাকে ঘিরে। দূর থেকে ভেসে আসছে হরিণের কণ্ঠস্বর। ওই তো স্যার তাকিয়েছেন। মা কালী, তুমি এই যাত্রায় স্যারকে রক্ষা করলে মা। এই কেউ একটু গরম দুধ নিয়ে এসো স্যারের জন্য। সাত্তকীর মুখের উপর হালকা হাতে জলের ছিটে দিতে থাকে হরেন। ধীরে ধীরে চোখ মেলে তাকায় সাত্তকী। পরম মমতায় সাত্তকীকে ধরে বসায় হরেন। এক গ্লাস গরম দুধ এগিয়ে দেয় হরেন, বলে, এটা খেয়ে নিন স্যার, শরীরে বল পাবেন। নিমেষে সব কিছু মনে পড়ে যায় সাত্তকীর। সে ব্যস্তভাবে বলে ওঠে, হরেন, এখানে কাল রাতে একদল লোক এই কেষ্টদার চায়ের দোকান পুড়িয়ে দিয়েছে। সবাইকে মেরে ফেলেছে ওরা। ওরা আমাকেও মারতে চেয়েছিল। চলো এক্ষুনি থানায় যেতে হবে। চলো আমার সাথে। আমি সাক্ষী দেবো, আমি সাক্ষী দেবো। কি যেন ছেলে মেয়ে দুটোর নাম? হ্যাঁ, পারুল আর হাড়ু। হাড়ু, ওদের জীবন তো পুড়িয়ে মেরে ফেলেছে। মানে হরেন সহ বাকিরা অবাক দৃষ্টিতে সাত্তকীর মুখের দিকে তাকিয়ে থাকে। সাত্তকীর ওরকম পাগলের মতো আচরণ দেখে হরেন আর থাকতে না পেরে সাত্তকীকে ধরে চড়ে ঝাঁকিয়ে বলে, স্যার, কাল ওরকম কিছু হয়নি। এই তাকিয়ে দেখুন, আপনি যে দোকানের কথা বলছেন সেই দোকান আজ থেকে 10 বছর আগে পুরো শেষ হয়ে গেছে। কি বলছো তুমি আবোল তাবোল? আমি তো কাল রাতেই সবটা দেখলাম। না স্যার, এই ঘটনাটা ঘটে গেছে আজ থেকে 10 বছর আগে। কেষ্টদার ছেলে হারু ভালোবেসেছিল গ্রামের পঞ্চায়েত প্রধানের মেয়েকে। ওরা বিয়ে করে, আশ্রয় নেয় এই চায়ের দোকানে। কিন্তু প্রধান তার দলবল নিয়ে এসে সকলকে জ্বালিয়ে মেরে দেয় ওদের। অবশ্য ওরা নিজেরাও কেউ বাঁচেনি। গ্রামের লোকেরা ওদের, মানে ওই বদ প্রধান আর তার সাঙ্গপাঙ্গদের সকলকে পিটিয়ে মেরে দিয়েছিল। কিন্তু আপনি কি করে? বুঝেছি স্যার, অনেকের মুখেই শুনতাম যে অনেকে দেখেছে যে মাঝরাতে কেষ্টদার চায়ের দোকানে নাকি বাতি চলে। আপনাকে মানা করেছিল স্যার, বলেছিলাম ওখানে দাঁড়াতে। গাড়ি জোগাড় করে এসে আপনাকে আর খুঁজেই পেলাম না। ভোরের আলো ফুটতে খোঁজ করতে করতে লোকজনের মুখে শুনে এখানে এসে দেখি এখানে আপনি পড়ে আছেন, গায়ে ধুম জ্বর, একেবারে বেহুশ। হরেনের কথা শুনে তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে সাত্তকী। তারপর সামনের দিকে তাকিয়ে দেখে একটা পুড়ে কালো হয়ে যাওয়া ঝুপড়ি দাঁড়িয়ে আছে, যাকে ঘিরে রয়েছে অজস্র জংলি ঝোপঝাড়। আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে এগিয়ে যায় সে ওই ঝুপড়ির দিকে। একটু উঁকি মারতেই চোখে পড়ে আধ পোড়া পুরনো একখানা গামছা। শেষ হলো মৌমিতা মুখার্জির লেখা কেষ্টদার চায়ের দোকান। গল্পটা কেমন লাগলো আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান। আশা করি সবার খুব ভালো লেগেছে। গল্পের বিভিন্ন চরিত্রে ছিল সৌরভধ্বনি সাহা, প্রত্যয় আর আমি। যারা এতক্ষণ অবধি ভিডিওটা দেখলেন, যারা প্রথম গল্পটা কমপ্লিট করলেন, তাদের জন্য এবার একটা সারপ্রাইজ। আজ কেবল একটা নয়, আরও একটা গল্প এখন শুনবেন আপনারা। মৌমিতা মুখার্জিরই লেখা। গল্পর নাম ডুমুরতলার উকিল বাড়ি। এই গল্পে চারু ও সোমাশ্রীর ভূমিকায় রয়েছে বর্ণালী, স্নেহার ভূমিকায় রয়েছে প্রদীপ্তা, রাজু, সুদর্শন, আরও বিভিন্ন চরিত্রে এবং গল্প পাঠে রয়েছে প্রত্যয়, আর ঋত্বিকের চরিত্রে রয়েছি আমি, সুমিতেন্দ্র। তাহলে একটা গল্প শুনলেন, কেমন লাগলো এখন এই ব্রেকটাতে চটপট করে কমেন্ট করে দিন। চলে যাচ্ছি আজকের দ্বিতীয় গল্পে, মৌমিতা মুখার্জির লেখা ডুমুরতলার উকিল বাড়ি। পা টিপে টিপে কমল বিছানা থেকে নেমে আসে।
একপাশে মা ঘুমিয়ে কাদা, অন্যদিকে একটা ম্যাগাজিন পড়তে পড়তে বাবাও ঢলে পড়েছে ঘুমে। বিছানা থেকে নেমে ধীর পায়ে দরজার দিকে এগোয় কমল। পুরনো দিনের দরজা বড্ড আওয়াজ হয়। যদি মায়ের ঘুম ভেঙে যায় তাহলে কি হবে? সে তো কথা দিয়েছে চারুকে কাল সকালে কলকাতা ফিরে যাওয়ার আগে আজ দুপুরে এই আমবাগানে তারা দেখা করবে আর অনেক খেলা করবে। এটা রাজু আর তার সিক্রেট। কিন্তু রাজুকে তো এখন ডাকা যাবে না, তাহলে সবাই জেনে যাবে, আর তাহলে তাকেও আটকে দেবে, আর যাওয়া হবে না, আর চারুর সাথে দেখাও হবে না। হালকা হাতে দরজার সামান্য ফাঁক দিয়ে কৌশলে নিজের শরীরটা বের করে আনে কমল। তারপরে ছুটে ছুটে একেবারে আমবাগানে সেই নির্দিষ্ট আম গাছের নিচে চলে যায়। হ্যাঁ, ওই তো চারু বসে আছে। দৌড়ে এসে চারুর পাশে বসে পড়ে কমল। মিষ্টি গলায় চারু বলে, আমি তো ভাবলাম তুমি আর আসবেই না। সবাই না ঘুমালে যা আসতে পারছিলাম না। যেই মা বাবা ঘুমিয়ে পড়েছে অমনি আমি দৌড়ে চলে আসলাম। আচ্ছা, তুমি কি সবসময় এরকম শাড়ি পরে থাকো? আমাদের কলকাতায় তো কেউ এরকম পরে না। আমিও পরতাম না এই লাল শাড়ি, কিন্তু এখন আমি এটাই পরি। কিন্তু এই যে গলায় এরকম লাল ফুলের মালা, কপালে এত বড় লাল টিপ, এরকম পরো কেন? ওরা যে আমাকে এরকম করেই পরিয়ে দিল, আমি কি করব বলো? তুমি আমাদের সাথে কলকাতা যাবে? না গো, আমি তো এখান থেকে যেতে পারবো না, কিন্তু তুমি চাইলে এখানে আমার সাথে থেকে যেতে পারো। হ্যাঁ, আমি থাকবো তোমার সাথে। বাবাকে বলবো আমাকে এখানে স্কুলে ভর্তি করে দিতে। চলো ওই দিকটায় যাই, ওই বাড়িটার দিকে। কিন্তু চারু, আমাকে যে সবাই ওই বাড়িটাতে যেতে মানা করেছে। তুমি আমার সাথে চলো না, কিচ্ছু হবে না। ধরো আমার হাত, ধরো, চলো। দিল্লি রোড ধরে ঝড়ের গতিতে চলেছে ঋত্বিকের কেনা ঝকঝকে নতুন ইনোভা ক্রিস্টা গাড়িটি। গন্তব্য ঋত্বিকের গ্রামের বাড়ি ডুমুরতলা। সপরিবারে ঋত্বিকের সাথে যাচ্ছে তার অফিস কালিগ সুদর্শনের পরিবার। ঋত্বিক ওর স্ত্রী সোমাশ্রী আর বছর 10 কমল। অপরদিকে সুদর্শন, ওর স্ত্রী স্নেহা আর ওদের বছর 8 ছেলে রাজু। গাড়ি ড্রাইভিং সিটে আছে ঋত্বিক, মাঝের সিটে মেয়েরা, আর একেবারে পিছনের সিটে স্থান হয়েছে খুদেদের। এক মুঠো চিপস মুখে পুরে সেটা চিবোতে চিবোতে রাজু বলে, বাবা, কমল দাদা বলেছিল আমরা এখানে যাচ্ছি, এখানে নাকি ভূত আছে। সোমাশ্রী কড়া চোখে কমলের দিকে তাকিয়ে বলে, তুমি এসব কথা বলছো রাজুকে? ভূত বলে কিছু হয় না, কতবার বুঝিয়েছি তোমাকে। ভূত মানে হলো অতীত, মানে পাস্ট। পাস্ট কি কখনো সামনে আসতে পারে? সেটা তো আমরা ছেড়ে এসেছি। আর কখনো এরকম কথা বলবে না, বুঝেছো? অনেক সকালে উঠেছো দুজনে, এখন চোখ বন্ধ করে একটু ঘুমাও তো। কমল আর কথা না বাড়িয়ে বাধ্য ছেলের মতো হাতের চিপসের প্যাকেট শেষ করে চোখ বুজে ঘুমোনোর চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে দুই খুদেও ঢলে পড়ে ঘুমে। কমলকে ধমকে থামালেও সোমাশ্রীর নিজের বুকটাও যে ঢিপ ঢিপ করছে না তা নয়। সোমাশ্রী একটু ইতস্ততভাবে বলে ওঠে, এই যে শুনছো, তুমি যে হুট করে গ্রামের বাড়ির পরিদর্শনের সিদ্ধান্তটা নিলে, সেটা কি ভালো হলো বলো তো? সোমাশ্রীর কথা শুনে হো হো করে হেসে ওঠে ঋত্বিক। এই নাকি তুমি কমলকে বোঝাচ্ছিলে, আর এখন তুমি? আরে না, তুমি বুঝতে পারছো না। এই মোবাইলের যুগে একটা পুরো গ্রামে নাকি নেটওয়ার্ক থাকে না। এখনো যোগাযোগের মাধ্যম বলতে কেবলমাত্র ওই চিঠি। ওখানকার কেয়ারটেকারকে তুমি তো নিজের পরিচয় দিয়ে চিঠিও পাঠিয়েছিলে, সে তো কোনো উত্তরও করেনি। আদৌ সেই চিঠি পেয়েছে কিনা সন্দেহ।
তারপর আবার সুদর্শনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছ। যদি কোনো বিপদ আপদ হয়, বাড়িটার তো শুনেছি অনেক বদনাম আছে। দাদারা তোমাকে আমেরিকা থেকে বলল যে একবার গিয়ে দেখে আয়, আর কোনো খোঁজ খবর না নিয়ে তুমিও অমনি চললে দেখতে। সোমাশ্রীকে আশ্বস্ত করে সুদর্শন। বৌঠান, তুমি এরকম করে কেন বলছো বলো তো ঋত্বিককে? ও তো জোর করেনি আমাদের। কদিন পরেই তো শুনলাম বাড়িটা ভেঙে ফেলা হবে। আমরাই এরকম একটা বাড়ি দেখার লোভ সামলে উঠতে পারিনি। আচ্ছা ঋত্বিক, তোদের এই জমিদার বাড়ি নিয়ে কি একটা রহস্যময় ব্যাপার আছে না? উইন্ডস্ক্রিনে চোখ স্থির রেখে ঋত্বিক বলে, হ্যাঁ রে, একটা ব্যাপার আছে। আমার ঠাকুমার মুখে শোনা। আমার ঠাকুরদার বাবা ছিলেন এই অঞ্চলের ডাকসাইটে উকিল। তখন ব্রিটিশ সরকারের খাস ছিলেন তিনি। এখানকার জমিদার মশাই ছিলেন উপেন্দ্র নারায়ণ চৌধুরী। শুনেছি তিনি তার যৌবনকালে ভীষণ অত্যাচারী ছিলেন। প্রজাদের ঠকিয়ে ছলে বলে তাদের জমি জমা সব বাজেয়াপ্ত করে নিতেন। বলতে দ্বিধা নেই, সেসব কুকর্মের যত কোর্ট কাছারি, আইন কানুনের মারপ্যাচ সব সামলাতেন আমার ঠাকুরদার বাবা। তাই নগদ উপঢৌকন সমেত এই গোটা বাড়িখানা জমিদার মশাই আমার ঠাকুরদার বাবাকে লিখে দেন। আমি ওই ছোটবেলায় দু একবার এখানে এসেছিলাম। জানিস তো, জমিদার বাড়ি আর আমাদের বাড়ির মাঝখানে একটা বিশাল আমবাগান আছে। ঋত্বিককে থামিয়ে সুদর্শন বলে, তা সেই জমিদার বাড়ির কি অবস্থা এখন? আর তার উত্তরসূরি কেউ না কেউ তো নিশ্চয়ই আছে। তারা কেউ যোগাযোগ রাখে না? না রে, ঠাকুমার মুখে শুনেছি আশ্চর্যজনকভাবে জমিদার বাড়ির বংশের কোনো উত্তরসূরি আজ আর নেই। শেষ বয়সে শুনেছিলাম জমিদার মশায়ের অনুশোচনা হয়েছিল। তারপরে কি একটা যেন গন্ডগোল হয়। গ্রামের লোকেরা একজোট হয়ে জমিদার বাড়িটা পুড়িয়ে দেয়। এখনো ওই বাড়িটা ওই রকমই পড়ে আছে, একটা পোড়া ধ্বংসস্তূপ হয়ে। গাড়ির ভিতরের পরিবেশ ভারী হয়ে যায়। সোমাশ্রী একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এই সমস্ত জমিদার বাড়িগুলো ঘিরে নানান রকমের অপ্রিয় সত্য থাকে। ভয়ানক বেদনাদায়ক সব এক একটা গল্প। আর এইসব বাড়িগুলো আর তাদের পরিবারের লোকজনের ওপর একটা অভিশাপ থাকে। তবে তুমি যাই বলো, উপেন্দ্র নারায়ণের কুকীর্তিতে কিন্তু তোমার পূর্বপুরুষদেরও যথেষ্ট হাত ছিল। এটা অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই। আমার খালি ভয় করে এই সবের জন্য আমার কমলের যেন কোনো ক্ষতি না হয়। এবারে হো হো করে হেসে উঠে ঋত্বিক বলে, দূর, তুমি না কি যে বলো। দাদাদের ছেলেমেয়েরা আছে, আমরা ছিলাম, আর সবাইকে ছেড়ে ওই অভিশাপ গিয়ে পড়বে তোমার ছেলের ওপর। চিন্তিতভাবে সুদর্শন বলে, এই তোমাদের মোবাইলে নেটওয়ার্ক আছে? আমারটায় নেই, জিপিএসও কাজ করছে না। আর এদিকে অন্ধকার নেমে এসেছে, কুয়াশাতে চারদিক সাদা হয়ে আসছে। বাড়ির রাস্তা চিনে যাওয়া। ভেরি গুড। নেটওয়ার্ক নেই তো, তার মানে আমরা পৌঁছে গেছি। আমাদের বাড়িটা ঠিক ডুমুরতলায় নয়, তার থেকে আরও আধ ঘন্টা যেতে হবে, একটু রিমোট। ছোটবেলায় আসলেও এদিকটা একদম কোনো চেঞ্জ হয়নি। আমি ঠিক পৌঁছে যাব। মিনিট 20 পরে একটা ভাঙা ফটকের সামনে গাড়ি দাঁড় করিয়ে ঋত্বিক বলে, আমি যদি খুব ভুল না করি তাহলে এটাই সেই বিখ্যাত উকিল বাড়ি। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, সুদর্শন, দেখ তো একবার টর্চটা জ্বালিয়ে। ফটকের বাম দিকে শ্বেতপাথরের ফলকে নামটা লেখা থাকবে। সুদর্শন গাড়ি থেকে নেমে নামটা দেখে দূর থেকে বুড়ো আঙুল দেখিয়ে সম্মতি জানায়। পরিষ্কারভাবে বোঝা না গেলেও হরফগুলো এখনো পড়া যায়। সুদর্শন আগে এগিয়ে গেল আর গাড়ি নিয়ে ঋত্বিক বাড়ির সদর দরজার একটু দূরে গাড়িটা দাঁড় করায়। শীতকালের নিস্তব্ধতায় দু একটা রাত জাগা পাখির কর্কশ কণ্ঠস্বর ছাড়া
আর কোনো শব্দই কানে আসে না ওদের। আজ আকাশে চাঁদ দূরের কথা, একটা তারার উপস্থিতিও চোখে পড়ছে না। অন্ধকারে কুয়াশাতে আচ্ছন্ন একটা ভগ্নস্তূপের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই পাহাড় সম অট্টালিকা, যেন যে কোনো মুহূর্তে তার দুই বাহু প্রসারিত করে ঝাঁপিয়ে পড়বে ওদের ওপর আর নিমেষে গ্রাস করে নেবে ওদের। গাড়ি থেকে নেমে সোমাশ্রী ভয়ে ভয়ে বলে, কোথায় গো তোমাদের কেয়ারটেকার বাবু? নির্ঘাত চিঠিপত্র পায়নি, এবার কি হবে? একরাশ বিরক্তি মেশানো কণ্ঠে ঋত্বিক বলে, তোমার সবটাতেই বাড়াবাড়ি, এত অধৈর্য কেন তুমি? যাও গাড়িতে গিয়ে বসো, আমরা দেখছি। বলে বাড়ির সদর দরজা পেরিয়ে ভিতরে ঢোকে সুদর্শন আর ঋত্বিক। টর্চের জোরালো আলো পড়তেই কয়েকটা চামচিকে বিশ্রী শব্দ করে ওদের মুখ ঝাপটা মেরে যায়। আবুদা! আতঙ্কে চিৎকার করে পিছনে সরে যায় দুজনে। আবুদা! হাবুর নাম ধরে জোরে জোরে ডাকতে থাকে ঋত্বিক। এমনি সময় পিছন থেকে একটা কাশির আওয়াজ শুনতে পায় দুজনে। চমকে পিছনে ফিরে দেখে আপাদমস্তক কালো আলোয়ানে ঢাকা, হাতে লণ্ঠন নিয়ে এক বৃদ্ধ দাঁড়িয়ে। খসখসে গলায় বৃদ্ধ বলে, বাবুদের তো ঠিক একটা বড় করে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ঋত্বিক বলে, হ্যাঁ, আবুদা নাকি? কিন্তু আমাকে যে বলেছিল আবু অল্প বয়সী একজন ছেলে। খিকখিক করে অদ্ভুতভাবে হেসে বৃদ্ধ বলল, না বাবু, আমি সে হাবু নাই। সে তো কবেই ভয় খেয়ে এখান থেকে চম্পট দিয়েছে। আমার নাম ভোলা, আমি এই বাড়ি দেখাশোনা করি। আচ্ছা বেশ ভোলাদা, আমি আসবার খবর দিয়ে চিঠি পাঠিয়েছিলাম, পেয়েছো তো? সব ব্যবস্থা করে রেখেছো তো আশা করি? না বাবু, এই বাড়িতে পিয়ন ঢোকে না, কোনো চিঠিও আসে না। কিন্তু অসুবিধে হবে না, ওপারে দোকান ঘর সাফ করা আছে, আপনারা শুয়ে পড়তে পারবেন। আর খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হবে? অবশ্য আমাদের সাথে কিছু সবজি, চাল, ডাল, ডিম আছে। আর এখানে ইলেকট্রিসিটি নেই নাকি? না বাবু, এই বাড়ির বিজলি কেটে দিয়ে গেছে ইলেকট্রিক কোম্পানি থেকে। আজ রাতে খাওয়া দাওয়ার তো কোনো বন্দোবস্ত করা যাবে না। রাতটুকু কাটিয়ে দেন, সকালে জ্বালানি নিয়ে এসে রান্নার বন্দোবস্ত হয়ে যাবে। গাড়ি লক করে ওরা সব জিনিসপত্র নিয়ে ভোলার পিছনে পিছনে দোতলাতে ওঠে। পাশাপাশি দুটো ঘরে ওদের থাকার বন্দোবস্ত হয়েছে। লণ্ঠনের আলোতে যতটুকু দেখা যায়, ঘরগুলোর অবস্থা মোটামুটি বাসযোগ্য, মানে রাতটুকু কাটিয়ে দেওয়া যায়। কিন্তু সোমাশ্রী আইটি কেরানির মাইটি বউ। সকালে ফেসবুকে কুস্তি আর বিকেলে যোগা ক্লাসে সার্কাস, এই নিয়েই তার প্রাত্যহিক জীবনযাপন। হ্যাঁ, মাঝে মধ্যে লোকজ শিল্পানুভূতি অনুরাগ প্রশমিত করার জন্য তার দৌড় খুব বেশি হলে ওই সোনাঝুরির হস্তশিল্প মেলার সাঁওতাল নাচ আর অক্সিডাইজড পর্যন্ত। এইসব আবার একটু বেশি বাড়াবাড়ি। নাক চোখ মুখ কুচকে সে বলল, এখন রাতে কি খাবে শুনি? আমি কাল সকালেই কলকাতা ফিরবো, আমি এই বলে দিলাম। তাকে আশ্বস্ত করে সুদর্শন বলে, উঠান, দুটো দিন নয় একটু অ্যাডভেঞ্চার করাই গেল। কাল বেশ পিকনিক হবে। কালকে রাতটুকু কাটিয়ে পরশু ভোরেই তো ফিরছি আমরা। আর তাছাড়া আমাদের সাথে অনেক শুকনো খাবার আছে, রাত আরামসে কেটে যাবে। দু ঘরে দুটো লণ্ঠন রেখে গেছে ভোলা। লণ্ঠনের আলোতে সকলের অবয়ব যেন দ্বিগুণ হয়ে দেওয়ালে পড়ছে। পলেস্তরা খসা দেওয়ালগুলো যেন দাঁত খচিয়ে বিরক্তি প্রকাশ করছে
ওদের নির্জনতা গোপনীয়তায় ব্যাঘাত দেওয়ার জন্য। বাইরে কুয়াশার সাদা আস্তরণে ঢেকে গেছে চারিদিক। ঝিঁঝি পোকার ডাক আর হিমের মতো ঠান্ডা হাওয়া পরিবেশ যেন আরও রহস্যময় করে তুলেছে। হালকা কিছু খেয়ে সারাদিনের ক্লান্তিতে ওরা সবাই এক এক করে ঘুমের দেশে তলিয়ে যায়। পরদিন সকালে শীতের আমেজ কাটিয়ে দোতলার এদিক ওদিক ঘুরে ফিরে ওরা নিচে নেমে আসে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও ভোলার কোনো দেখা পায় না। অগত্যা নিজেরাই জ্বালানি জোগাড় করে একটা উনুন বানিয়ে দুপুরের খাবার জোগাড়ে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু সবচেয়ে মজায় আছে দুই খুদে। কলকাতার ইট কাঠ জঙ্গলের ভিড়ে এমন উদাত্ত পরিবেশ ওরা কখনোই পায় না। ওরা চলে যায় পাশের আমবাগানে। এই বাবু, এই বেশি দূর শীতকালের যাবি না কিন্তু হালকা বলে দিচ্ছি। মিঠে রোদে আমবাগানের মধ্যে আলো আঁধারির খেলা চলেছে প্রতিনিয়ত। দুই খুদে সেই আলো আঁধারির মায়াতে হারিয়ে ফেলেছে নিজেদের। পিছন থেকে মায়েদের সাবধান বাণীও কান ছুঁয়ে যেন বেরিয়ে যায়। বেলা গড়িয়ে এলে সবাই স্নান সেরে খাওয়া দাওয়া করে যে যার ঘরে গিয়ে দরজা দেয়। খুদেদের ওপরে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়, একলা একলা ঘরের বাইরে না বেরোনোর। বাবু, রাত হয়ে গেল যে, লণ্ঠন নেভাবেন না? ভোলার হিসহিসে কণ্ঠস্বরে ধরফর করে উঠে বসে ঋত্বিকরা। বেশ ঘাবড়ে গেছে ঋত্বিক, যদিও তা বুঝতে না দিয়ে বলে, সারাদিন কোথায় ছিলে শুনি? তোমাকে খুঁজে পেলাম না। ওই ঘরে লণ্ঠন দিয়েছ? সারাদিন অন্য কাজ ছিল যে। হ্যাঁ বাবু, ওনারা এই ঘরেই আসছেন। এর মধ্যে হঠাৎ সোমাশ্রীর চোখ পড়ে বিছানায়। পাশের জায়গা খালি। কমল কই? খোঁজ শুরু হয় কমলের। তন্ন তন্ন করে বাড়ির প্রতিটা কোণা খোঁজা হয়, কিন্তু কমল কোথাও নেই। রাজুকে বকাবকি করা শুরু করে স্নেহা। সত্যি করে বল রাজু, কমল কোথায় গেছে? তোরা তো সারাদিন একসাথে ছিলি, তুই নিশ্চয়ই কিছু না কিছু জানিস। কাঁদতে কাঁদতে রাজু উত্তর দেয়, চারু তো আমাদের দুজনকেই দেখা করতে বলেছিল দুপুরবেলা, কিন্তু কমল দা একলা গেছে কিনা জানি না, আমাকে তো ডাকেইনি। কি? চারু? ওমা, সে আবার কে? তোরা তো দুজন খেলা করছিলি আমবাগানে। না তো, আমাদের সাথে চারুও খেলা করছিল তো, ওই তো বলেছিল। কার নাম কইলে? চারু? সে বেটি দেখা দিয়েছে। আসুন বাবুরা আমার সাথে, আপনাদের ক্ষতি আমি হতে দেব না। চারুকে? আমার কমল কোথায়? এখন সব কথা থাক মা ঠাকুরন, আসুন আপনারা আমার সাথে আসুন। ওরা ভোলাকে অনুসরণ করে নিচে নেমে আসে। সদর পেরিয়ে পাশের আমবাগানের মধ্যে প্রবেশ করে। আমবাগানের নিকষ কালো ঘন অন্ধকার খান খান করে দিচ্ছে একটা টর্চের জোরালো আলো। মনে হচ্ছে এখনই আম গাছের পিছন থেকে খুঙ্কার দিয়ে সামনে ঝাঁপিয়ে পড়বে কেউ। আমবাগানের মধ্যে ঝিঝি পোকার ডাকও যেন নিষিদ্ধ। ও সেই ডাকও যেন সেই নিস্তব্ধতার বুক চিরে শব্দর অনুরণন সৃষ্টি না করতে পারে, তাই এই ব্যবস্থা। হঠাৎ রাজু চিৎকার করে ওঠে, ওই তো কমল দাদা, আমরা তো ওই আম গাছের নিচে খেলছিলাম। রাজু দৃষ্টি অনুসরণ করে দেখে একটা আম গাছের নিচে কমল শুয়ে আছে অচৈতন্য অবস্থায়। ওরা দৌড়ে যায়। কমলের গায়ে হাত দিয়ে আঁতকে ওঠে সোমাশ্রী। এ কি? ওর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। ওর সারা গায়ে এরকম
বড় বড় লাল লাল চাকা চাকা দাগ কেন? কি বেরিয়েছে ওর সারা শরীরে? চিৎকার করে ওঠে ভোলা। ওরে কোলে তুলে নিন বাবু, আর এক মুহূর্ত এখানে নয়। ও এসেছে, পালান, পালিয়ে যান, নইলে আপনারা কেউ প্রাণে বাঁচবেন না। পালিয়ে যান। ঋত্বিক আর কিছু চিন্তা না করে কমলকে কোলে তুলে নিয়ে দৌড়তে থাকে গাড়ির দিকে। ওর পিছনে ছুটতে থাকে সবাই। গাড়ির দরজা খুলে ঋত্বিক মাঝখানের সিটে কমলকে শুইয়ে দেয়। কমলের মাথাটা কোলে নিয়ে সোমাশ্রী বসে। জ্বরের জন্য অচৈতন্য হয়ে রয়েছে ছেলেটা। স্নেহা রাজুকে নিয়ে পিছনের সিটে বসতে যায়। ঋত্বিক সুদর্শনকে নিয়ে সামনে বসতে যাবে, এমন সময় সোমাশ্রীর প্রবল আর্তনাদে ঋত্বিক তাকিয়ে দেখে কমল উঠে বসেছে। তার চোখ দুটো জবা ফুলের মতো লাল। স্থির দৃষ্টিতে সে তাকিয়ে আছে সোমাশ্রীর দিকে। এক অদ্ভুত কণ্ঠস্বরে কমল বলে ওঠে, নেমে যাও তোমরা, আমি কোথাও যাব না, চলে যাও বলছি। বলে এক ধাক্কা দিয়ে সোমাশ্রীকে ঠেলে বের করে দিতে চায় গাড়ি থেকে। ভয় স্নেহা রাজুকে কোলে নিয়ে তড়িঘড়ি নেমে আসে গাড়ি থেকে। কমলের ওই রূপ দেখে কাঁপা কাঁপা কণ্ঠে সুদর্শন বলে, ঋত্বিক, কিছু তো একটা ঘটছে। তোর ছেলে শুধুমাত্র জ্বরের জন্য মনে হয় না এমনটা করছে। ইতিমধ্যে চারিদিক কালো করে ঝড় ওঠে। থেকে থেকে বিদ্যুতের ঝলকানি আর এলোমেলোভাবে বৃষ্টিতে চারিদিক ঝাপসা হয়ে যায়। রাজু ঘাবড়ে গিয়ে কাঁদতে থাকে। তাকে শান্ত করতে সুদর্শন নেমে আসে গাড়ি থেকে। গাড়িতে শুধুমাত্র কমলের সাথে থেকে যায় সোমাশ্রী আর ঋত্বিক। ঋত্বিক কাঁপা কাঁপা হাতে গাড়ি স্টার্ট দেয়, কিন্তু কিছুতেই স্টার্ট হতে চায় না। ঠিক এমনি সময় ঋত্বিক চমকে দেখে তার পাশের সিটে বসে রয়েছে একটি বছর আটেকের মেয়ে। পরনে টকটকে লাল শাড়ি, গলায় রক্ত জবার মালা আর কপালে বড় করে সিঁদুরের টিপ। কি অপূর্ব রূপবতী সেই কন্যা! কোকড়া কোকড়া এক মাথা কালো চুল ঝোড়ো হাওয়াতে উঠছে। মেয়েটির কপালের সেই সিঁদুরের টিপের ছাপ যেন কমলের সারা শরীর জুড়ে। মেয়েটির ঠোঁটে এক অদ্ভুত নিষ্ঠুর হাসি খেলা করে চলেছে। ঋত্বিকের দিকে তাকিয়ে হাড় হিম করা খিলখিল শব্দে হেসে উঠল সে। বলল, আমার সাথে কেউ খেলতে আসে না, এতদিনে একজন খেলার সই পেয়েছি, আমি তো ছাড়বই না। তোরা চলে যা, ও আমার সাথে থাকবে, আমার সাথে। আমার কমলকে ছেড়ে দাও, আমার কমলকে ছেড়ে দাও। চিৎকার করে ওঠে সোমাশ্রী। সে তখনও গাড়ির দরজার সাথে সিটিয়ে আছে। কিন্তু এরপরেই ঘটে যায় এমন একটা ঘটনা যা দেখা তো দূর, শুনলেও গায়ে কাটা দেয়। সোমাশ্রীর পাশের দরজাটা হঠাৎ খুলে যায়, আর আচমকা কমলের হাতের এক ধাক্কায় ছিটকে গাড়ি থেকে বেরিয়ে দূরে গিয়ে পড়ে সোমাশ্রী। এমন অমানসিক শক্তি কমলের কি করে হতে পারে? অপরদিকে ঋত্বিকের পাশের দরজাটাও খুলে গিয়ে ঋত্বিক বিদ্যুৎ স্পৃষ্টের মতো ছিটকে গিয়ে পড়েছে গাড়ি থেকে দূরে। ঋত্বিক আর সোমাশ্রী কোনো রকমে উঠে দাঁড়িয়ে গাড়ির কাছে আবার আসতে গিয়ে থমকে দাঁড়ায়। বিদ্যুতের ঝলকানিতে যে দৃশ্য তারা দেখে তাতে তাদের রক্ত হিম হয়ে আসে। ওই মেয়েটি কমলের বুকের ওপর উবু হয়ে বসে আছে। চোখের জায়গাটায় দুটো কালো গর্ত, আর সেই গর্ত থেকে ফোঁটা ফোঁটা রক্ত চুইয়ে পড়ছে কমলের মুখের ওপর। ঝড় বৃষ্টির তাণ্ডব তখন এতটাই বেড়ে গেছে যে এক জায়গাতে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। ছোট্ট রাজু মায়ের বুকে মুখ লুকিয়েছে। সবটা বুঝতে না পারলেও এইটুকু বুঝতে পারছে তার কমলদার সাথে ঘটে গেছে ভয়ানক কিছু। সোমাশ্রী ঋত্বিক দৌড়ে আবার গাড়ির কাছে যেতে চায়, কিন্তু গাড়ির একটু কাছে যেতেই ছিটকে যায় আবার। গাড়ির চারিপাশে যেন বিদ্যুতের এক অদৃশ্য বলয় তৈরি হয়ে গিয়েছে।
কাছে যেতে গেলেই ছিটকে দিচ্ছে। ঋত্বিককে ধরে পাগলের মতো চিৎকার করতে থাকে সোমাশ্রী। আমার কমল ঘেরে দাও, কমল ঘেরে দাও। আমি বারণ করেছিলাম এখানে এসো না তোমরা। আমার কমল ঘেরে দাও, কমল ঘেরে দাও। বাবু, আর এক মুহূর্ত সময় নষ্ট করবেন না। গ্রামে গিয়ে বটতলার পাশে শঙ্কর পুরোহিতের খোঁজ করেন। উনি পারবে একমাত্র আপনাদের উদ্ধার করতে। ওনাকে বলেন যে আম গাছের নিচে দাদাকে পাওয়া গেছিল। ওই আম গাছের নিচটা ভালো করে খুঁড়তে। আমি চললাম বাবু, আমার আর থাকার উপায় নেই। ওনাকে বলবেন চারু ফিরে এসেছে। বলতে বলতে বৃষ্টির ধূসরতায় কোথায় যেন মিলিয়ে গেল ভোলা। রাগে চিৎকার করে উঠল ঋত্বিক। এই সময়টাতেই পালাতে হলো ভোলাকে। সুদর্শন, তুই এখানে থাক ওদের কাছে, আমি গ্রামে যাচ্ছি। গ্রামের দিকে এগিয়ে চলে ঋত্বিক। ঝড়ের দাপট আর তার সাথে পাল্লা দিয়ে বৃষ্টির বেগও যেন বেড়েই চলেছে। ঋত্বিকের মনে হচ্ছে প্রতিনিয়ত তার পা দুটো কেউ যেন চেপে ধরে রাখতে চাইছে। এমনভাবে বজ্রপাত হয়ে চলেছে যেন সেই বজ্রপাত ঋত্বিককেও ঝলসে দেবে যে কোনো মুহূর্তে। বারবার গাছের ডাল ভেঙে তার রাস্তা বন্ধ করে দিচ্ছে। কোনো রকমে ঋত্বিক গ্রামের বটতলার কাছে গিয়ে পৌঁছয়। সেখানে পৌঁছে সে দেখে লাল শালু পরিহিত এক সাধু বটতলায় বসে আছেন। এই ঝড়ের দাপট, বৃষ্টির বেগ কোনোটাতেই তার যেন সামান্যতম ভ্রুক্ষেপ নেই। ঋত্বিককে দেখা মাত্রই তিনি বললেন, আর দেরি করা ঠিক হবে না। আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। আমি খবর পেয়েছি তোমরা এসেছো, আর এই অসময়ের দুর্যোগ সেই বিপদের সংকেত আমার কাছে পাঠিয়ে দিয়েছে। চলো, এই শাবলটা সাথে না, তাড়াতাড়ি চলো। যত দেরি করবে তত তোমার ছেলের প্রাণের আশা ত্যাগ করতে হবে। যদি সূর্যোদয় হয়ে যায় আর এই দুর্যোগ যদি থেমে যায়, তবে বুঝবে সে তোমার ছেলের প্রাণ নিয়ে বিদায় হয়েছে। শঙ্কর পুরোহিত আর ঋত্বিক যতটা দ্রুত যাওয়া সম্ভব এসে উপস্থিত হলো আমবাগানে। সোমাশ্রী সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে। তার সংজ্ঞা ফেরানোর চেষ্টা করছে স্নেহা। কমলের মাথার কাছে এখনো বসে আছে সেই মেয়েটি। শঙ্কর পুরোহিতকে দেখে তার চোখের রক্ত শুকিয়ে গেল নিমেষে। আগুন জ্বলে ওঠে তার সেই চোখের অন্ধকার গহ্বরে। ওরা আমবাগানে নির্দিষ্ট আম গাছের নিচে এসে উপস্থিত হয়। শঙ্কর পণ্ডিত নির্দেশ দেন যত দ্রুত সম্ভব জায়গাটা খুঁড়ে ফেলার জন্য। সময় নষ্ট না করে ঋত্বিক আর সুদর্শন মিলে খনন কার্য শুরু করতে যাবে। ঠিক সেই মুহূর্তে আম গাছটি জুড়ে প্রবল আলোড়নের সৃষ্টি হয়, যেন গাছটি সেই মুহূর্তেই তার শিকড় থেকে উৎপাটিত হতে চাইছে। কিন্তু সেই আম গাছটি থেকে অজস্র কাক বেরিয়ে এসে ঋত্বিক আর সুদর্শনের শরীর ঠুকরে রক্তাক্ত করে দিতে থাকে। চিৎকার করে ওঠেন পুরোহিত মশাই, তোমরা ঘুরতে শুরু করো, অনেক বাধা বিপত্তি আসবে, থেমে গেলে চলবে না। সময় অত্যন্ত অল্প। সূর্যোদয়ের পূর্বেই আমাদের যা করার করতে হবে। এই বলে তিনি নিজের ঝোলা থেকে মন্ত্রপুত কারণ বার করে হাতে নিয়ে নিক্ষেপ করেন সেই উড়ন্ত কাকেদের উদ্দেশ্যে। নিমেষে অদৃশ্য হয় তারা। কিন্তু ধেয়ে আসে অন্য বিপদ। ঋত্বিক আর সুদর্শনের পা গেঁথে যেতে থাকে ভূমিতে। ক্রমশ তারা মাটির মধ্যে তলিয়ে যেতে থাকে। ধেয়ে আসে পুরোহিত মশাইয়ের সাবধান বাণী, নিজেদের শক্ত রাখো, কিছু হবে না তোমাদের, ইষ্ট নাম জপ করতে থাকো তোমরা। বলে
তিনি আম গাছটির নিচে ধুনো আর কর্পূরের গুঁড়ো দিয়ে এক মন্ত্রপুত অগ্নিবলয় রচনা করেন। কোনো ঝড় অথবা বৃষ্টিতে নির্বাপিত হয় না সেই বলয়। ঋত্বিকরা আবার তাদের স্বাভাবিক জায়গাতে ফিরে এসে খনন কার্য শুরু করে। কিছুক্ষণ সেই কার্যর পরে চোখে পড়ে একটি শিশুর কঙ্কাল। শঙ্কিত কণ্ঠে শঙ্কর পণ্ডিত বললেন, সূর্যোদয়ের আর বিলম্ব নেই, এখনই ব্যবস্থা নিতে হবে। পণ্ডিত মশাই মন্ত্রচারণ করতে শুরু করেন। সেই অগ্নিবলয় থেকে মন্ত্রপুত অগ্নি নিয়ে সেই কঙ্কালকে দাহ করার ব্যবস্থা করেন তিনি। কিন্তু যতবার অগ্নি সংযোগ করতে যান ততবার দমকা হাওয়ার বেগ এসে নির্বাপিত করে দেয় সেই আগুনের শিখাগুলোকে। এক মুঠো মন্ত্রপুত ভস্য নিক্ষেপ করেন তিনি সেই কঙ্কালের ওপর। আশ্চর্যজনকভাবে এবার আর নির্বাপিত হয় না সেই অগ্নি। পণ্ডিত মশাই অনেক চেষ্টা করে সেই শিশু কঙ্কালে আগুন ধরিয়ে দেন। দাউ দাউ করে জ্বলে ওঠে সেই কঙ্কাল। দেখতে দেখতে শান্ত হয়ে আসে প্রকৃতি, থেমে যায় দুর্যোগ। ওরা দৌড়ে আসে গাড়ির কাছে, দেখে চারুর সেই ভয়ঙ্কর অবয়ব আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে ভোরের ফিকে আলোর সাথে। কমল ধীরে ধীরে চোখ খুলছে। ক্লান্ত বিধ্বস্ত পণ্ডিত মশাই বসে পড়েন মাটিতে। শ্রান্ত কণ্ঠে বলে ওঠেন, এই কার্য সমাধার জন্যই ঈশ্বর আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছেন। আমার কিছু হয়ে গেলে এই কার্য সমাধান হতো না, কারণ আমার আর কোনো বংশধর নেই। আমার পূর্বপুরুষ আমাকে নির্দেশ দিয়ে গেছেন, উপেন্দ্র নারায়ণ শেষ জীবনে যে তান্ত্রিকের দ্বারা চালিত হয়েছিলেন তিনি ছিলেন আমার পূর্বপুরুষ। তিনি উপেন্দ্র নারায়ণকে বিধান দিয়েছিলেন যে যদি সুলক্ষণা, দেবগণ এবং যার জন্ম হয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় এমন অষ্টম বর্ষীয় কোনো বালিকার বলি দেবতাকে অর্পণ করা যায়, তাহলে সর্বপাপ মুক্ত হয়ে উপেন্দ্র নারায়ণ স্বর্গ লাভ করবেন। সেই মতো জন্মপঞ্জিকা বিচার করে এই চারুবালার বলি দেওয়া হয় এবং তার দেহ ওই গাছের নিচে পুঁতে দেওয়া হয়। গ্রামবাসীর বহুদিন ধরেই অত্যাচারী উপেন্দ্র নারায়ণের ওপর ক্ষিপ্ত ছিল। এই চারুর ঘটনা অগ্নিতে ঘৃত প্রদানের কাজ করে। গ্রামবাসীরা জমিদার বাড়ি পুড়িয়ে দেয়, কিন্তু প্রাণে বেঁচে যায় সেই তান্ত্রিক। গ্রামবাসীদের সদল বলে আসতে দেখে তাদের বিশ্বস্ত চাকর ভোলা। আমবাগান পেরিয়ে জমিদার গিন্নিকে সাথে করে নিয়ে গিয়ে ওঠে উকিল বাবুর বাড়ি। এরপরে শুনেছি কয়েকটা দিন বেঁচে ছিলেন মা ঠাকুরন, আর তার কিছুদিন পরে ভোলাও মারা গেছিল। কিন্তু সে যক্ষপুরীর মতো এতদিন আগলে রেখেছিল এই বাড়ি। সে রক্ষা করেছে তোমাদের আমার সন্ধান দিয়ে। তার মানে ভোলাদা? হ্যাঁ, এই কাজের জন্যই তো তার আত্মা এতদিন মুক্তি পায়নি। যেহেতু জমিদার বাড়ির কোনো বংশধর নেই আর উকিল বাবুও ওনার পাপের ভাগীদার ছিলেন, তাই চারুর অতৃপ্ত আত্মার রোষ গিয়ে পড়েছিল এই শিশুটির উপর। কিন্তু যতদিন না চারু তার নিজের রূপে দেখা দিত ততদিন তার মুক্তি লাভ ঘটানো সম্ভব ছিল না। যাক, এখন তোমাদের এই উকিল বাড়ি সাপ মুক্ত। ভোরের কুয়াশা মাখা নরম আলো ছুঁয়ে যায় ওদের। সেই নরম আলোর ছোঁয়াচে যত পাপ, বিদ্বেষ, হিংসা ধীরে ধীরে সরে যেতে থাকে
উকিল বাড়ির ওপর থেকে। শেষ হলো মৌমিতা মুখার্জির লেখা আজকের ভিডিওর দ্বিতীয় গল্প ডুমুরতলার উকিল বাড়ি। দুটো গল্পই কেমন লাগলো আমাদের ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। বলতে ভুলবেন না কে কোথা থেকে শুনছেন। আর এরকম 2-in-1 এপিসোড যদি আপনারা চান, আপনারা যদি ডাবল ধামাকা এরকম চান, তাহলে এই ভিডিওটাকে তাড়াতাড়ি 1 লাখ অবধি নিয়ে যান। আমরা তাহলে এরকম আরও একটা ভিডিও রেডি করব যেখানে একটা নয় দুটো ভয়ের গল্প, ডাবল হরর, ডাবল স্টোরিজ থাকবে। আজকে আর সবার কমেন্টসে যাচ্ছি না, আজকে খালি আমাদের কমিউনিটি স্পটলাইটে যারা আছে তাদের নামটা একটু মেনশন করছি। সাবিনা ইয়াসমিন, মানে আই এম ইয়াসু, আমাদের মেম্বারও তিনি। আপনারাও যদি আমাদের মেম্বারশিপ নিতে চান তাহলে খুব ইজিলি জাস্ট জয়েন বাটনটাতে ক্লিক করতে পারেন। এছাড়া রয়েছে গল্পের শেষ লাইন, সাজ্জাদ ভাই, বিপ্র ব্যানার্জি, রিয়া দাস, জাবির, জয়শ্রী বিশ্বাস, জয় মুখার্জি, মেহনাজ আফরিন, সুচিত্রা সাধুকা, অনিকা চক্রবর্তী। আজকে একটা খুব স্পেশাল কমেন্ট পড়ছি, গল্পটা পড়ে আমার খুব ভালো লাগলো। এই কমেন্টটা আমাদের মেম্বার অফিসিয়াল শর্মিষ্ঠা সেনগুপ্ত এই প্রোফাইলটা থেকে। ওএমজি কি মারাত্মক গল্পটা, সো ওয়েল এক্সিকিউটেড, সো ম্যাচিওরলি ওয়েল রিটেন, মাই গুডনেস, হ্যাটস অফ। মায়া নামে এখন আমার ভয় হয়ে গেল। সব জায়গায় এই মায়া নামটা কেন এত ভয় পাওয়ায় আমি জানি না। জোকস অ্যাপার্ট, দ্য স্টোরি ইজ বিয়ন্ড ওয়াও, জাস্ট অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ, দিস ওয়াজ দ্য কমেন্ট অফ দ্য ডে। তোমরাও এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো, আমরা তোমাদের কমেন্টগুলো তুলে ধরবো। আজ আর বেশি এক্সটেন্ড করছি না, কারণ একেই আজকে পরপর দুটো গল্প শুনেছ। আর যাওয়ার আগে আবারও বলে রাখি, তোমরা যদি এরকম ডাবল হরর, ডাবল গল্প শুনতে চাও, তাহলে যত তাড়াতাড়ি এই ভিডিওটা 1 লাখে নিয়ে যেতে পারবে, এটা পুরো তোমাদের ওপর, তত তাড়াতাড়ি এরকম ডাবল এপিসোড চলে আসবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের পর্বে, অনলি অন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়।